বিপিএল নিলামের আগের দিনই বিপিএল নিলাম তুমুল আলোচনায় চলে আসে। বিজয় সৈকত, শফিউল সহ বাংলাদেশের ৯ ক্রিকেটারের নাম সেই নিলামের তালিকা থেকে বিসিবি সরিয়ে ফেলার কারণে। কেন তা করেছে? ম্যাচ ফিক্সিং এ সংশ্লিষ্টতার জন্য। সরাসরি বলেছে? বলেনি, বলতে বাকিও রাখেনি। এবং এরপর এই ক্রিকেটাররা যেই স্ট্রং রিঅ্যাকশন দেখেছি, স্পেশালি এনামুল হক বিজয় এসে তার ফেসবুক পেজে লাইভে বিসিবিকে যেভাবে চ্যালেঞ্জ জানিয়েছেন, তাতে এই ঘটনাটা এখানে শেষ নয়। আরো অনেক দূর যে গড়াবে তা বোঝাই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, সেই ঘটনা না হয় গড়াচ্ছে গড়াক, কিন্তু আজকে তো বিপিএল এর নিলামটা হচ্ছে। সেই নিলামটা কিভাবে আয়োজিত হবে এবং নিলামের আগে যে ডিরেক্ট সাইনিং এ বিপিএল এ অংশ নেওয়া ৬ টা ফ্র্যাঞ্চাইজি তারা ক্রিকেটার দলে ভিড়িয়েছে, তাতে করে কোন দলগুলো কিরকম শক্তিশালী হয়ে উঠেছে, ওইটার যদি আমরা একটা র‍্যাংকিং করি সেইটাই বা কেমন দাঁড়ায়। আর বিপিএল এ যে নিলামটা রয়েছে সেইটার নিয়ম কানুন কি জানা থাকলে হয়তোবা নিলাম দেখাটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে। তা নিয়েই তাই এই আলোচনাটা করছি। দেখুন, এবারের বিপিএল শুরু হয়েছিল ৫ দল করবে এরকম একটা ঘোষণা বিসিবি দিয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগে ষষ্ঠ দল যুক্ত হয়েছে। সেই ৬ টা দলের ক্ষেত্রে ডিরেক্ট সাইনিং এর সুযোগ ছিল দেশি ক্রিকেটার ২ জন এবং বিদেশি ক্রিকেটার ২ জন, এবং সেই সুযোগ নিয়ে দলগুলো তারা আ ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে দেশি বিদেশি ক্রিকেটার যে দলে ভিড়েছে সেটা বলছিলাম। সেইখানটাতে ঢাকা ক্যাপিটালস দলে ভিড়িয়েছে তাসকিন আহমেদ, সাইফ হাসান, অ্যালেক্স হেলস, উসমান খান। চট্টগ্রাম রয়্যালস তারা শেখ মাহেদী হাসান, তানভীর ইসলামের সঙ্গে বিদেশি ক্রিকেটার হিসেবে একমাত্র আবরার আহমেদ পাকিস্তানি লেগ স্পিনারকে দলে ভিড়েছে। রাজশাহী ওয়ারিয়র্স দলে ডিরেক্ট সাইনিং এ নিয়েছে নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিমকে, সঙ্গে বিদেশি সাহিবজাদা ফারহান এবং মোহাম্মদ নওয়াজ। রংপুর রাইডার্স নিয়েছে নুরুল হাসান সোহান, মুস্তাফিজুর রহমান, সঙ্গে বিদেশি খাজা নাফি এবং সুফিয়ান মুকিম। সিলেট টাইটান্স ডিরেক্ট সাইনিং এ দলে নিয়েছে মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ এবং বিদেশি সাইম আইয়ুব ও মোহাম্মদ আমির। আর নোয়াখালী এক্সপ্রেস দলে নিয়েছে ডিরেক্ট সাইনিং এ সৌম্য সরকার, হাসান মাহমুদ বাংলাদেশি ক্রিকেটার এবং বিদেশি ক্রিকেটার কুশান মেন্ডিস ও জনসন চার্লস। প্রত্যেকটা দলই অ্যাপার্ট ফ্রম চিটাগাং রয়্যালস ৪টা করে ক্রিকেটার ডিরেক্ট সাইনিং এ দলে ভিড়েছে, ২ জন দেশি ২ জন বিদেশি। চট্টগ্রাম রয়্যাল শুধুমাত্র ৩ জন দলে ভিড়েছে, ২ জন দেশি এবং ১ জন বিদেশি। এইখানটাতে কোন দলগুলো নিলামে বসার আগেই সবচেয়ে শক্তিশালী মনে হচ্ছে সেটার একটা র‍্যাংকিং করব বলছিলাম। আচ্ছা, র‍্যাংকিংটা করছি তার আগে একটু নিয়ম কানুনগুলো বলে নেই। এবারের নিলামটা যেভাবে হবে সেইখানটাতে বাংলাদেশের ১৫৮ জন লোকাল ক্রিকেটার এবারের নিলামটাতে উঠছেন। সেই লোকাল ক্রিকেটাররা এ, বি, সি, ডি, ই, এফ টোটাল ৮ টা ক্যাটেগরিতে থাকবেন এবং এ ক্যাটেগরিতে বেস প্রাইস এখানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্যাটেগরিতে বেস প্রাইস রয়েছে এবং সেইখান থেকে হচ্ছে গিয়ে নিলামের মাধ্যমে যদি একাধিক দল আগ্রহী হয় তাদের ব্যাপারে, তাদের দামটা আসলে বাড়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই দাম বাড়তে, বাড়তে দলগুলোকেও আসলে হিসাব রাখতে হবে যে কোনোভাবেই যেন সেইটা বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রে তারা ২ জন করে ডিরেক্ট সাইনিং এর সুযোগ ছিল। প্রত্যেকটা দলই ২ জন করে ক্রিকেটারকে ডিরেক্ট সাইনিং করিয়েছে। সেই ক্রিকেটারদের কত টাকা দিয়ে তারা দলে নিয়েছে সেটা বিসিবি জানতে চায় না এবং বিসিবি সেটার দায়ও নিচ্ছে না, দায়িত্বও নিচ্ছে না। ওইটা অ্যাবসোলিউটলি ফ্র্যাঞ্চাইজি এবং ডিরেক্ট সাইনিং এর যে ২ জন ক্রিকেটার রয়েছে তাদের ব্যাপার। কিন্তু নিলামের টেবিল থেকে এই দেশি ক্রিকেটারদের জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির পারচেজ প্রাইস হচ্ছে গিয়ে ৪.৫ কোটি টাকা, অর্থাৎ সর্বোচ্চ ৪.৫ কোটি টাকা খরচ করতে পারবে তারা। সেইখানে নিলাম থেকে অন্তত ১২ জন বাংলাদেশের ক্রিকেটার নিতে হবে, সর্বোচ্চ ১৪ জন তারা নিতে পারবেন এবং বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে আনলিমিটেড রেজিস্ট্রেশন রয়েছে। টুর্নামেন্টের যেকোনো সময় যে কাউকে এনে তারা আসলে খেলাতে পারবে। কিন্তু অকশন থেকে অন্ততপক্ষে ২ জন বিদেশি ক্রিকেটার নিতেই হবে। ডিরেক্ট সাইনিং এ মিনিমাম ১ জন এবং সর্বোচ্চ ২ জন নেওয়ার সুযোগ ছিল। সেইটা চিটাগাং শুধুমাত্র ১ জন নিয়েছে এবং সর্বোচ্চ ২ জন প্রত্যেকটা টিমই নিয়েছে। ওভারসিজ পারচেজ পার্টসটা হচ্ছে গিয়ে ডিরেক্ট সাইনিং সহ $৩,৫০,০০০, মোটামুটি ৪.৫ কোটি টাকা। অর্থাৎ এইখানটাতে বিদেশি ক্রিকেটারদের জন্য মোটামুটি ৪.৫ কোটি টাকা, দেশি ক্রিকেটারদের ৪.৫ কোটি টাকা। এই ৯ কোটি টাকার দায়-দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে নিচ্ছে। বিদেশি ক্রিকেটার অন্ততপক্ষে ২ জন ম্যাচে গিয়ে খেলানো যাবে বিপিএল এবং সর্বোচ্চ ৪ জন খেলানো যাবে। আর এই ক্রিকেটারদের যেই অর্থ দিয়ে কিনবে সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে ওইটার কন্ট্রাক্ট পেপার জমা দিতে হবে এবং ২৫% টাকা এই ক্রিকেটাররা কন্ট্রাক্ট সাইনিং এর সময়ই পাবে। ক্রিকেটার কিংবা ম্যাচ মানে টিম অফিসিয়ালস যারা রয়েছেন তারা সবাই মিলে। সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। ৫০% হচ্ছে লিগের শেষ ম্যাচের আগে এবং ২৫% টুর্নামেন্ট শেষে ৩০ দিনের মধ্যে দিতে হবে। এখন এই যে বাংলাদেশের ক্রিকেটার যারা রয়েছেন তাদের মধ্যে এ ক্যাটাগরির ক্রিকেটারদের বেস প্রাইস হচ্ছে গিয়ে ৫০ লাখ টাকা এবং প্রতিবার বিড ইনক্রিমেন্ট হবে ৫ লাখ টাকা করে।
অর্থাৎ কোনো একজন ক্রিকেটার ধরেন এই ক্যাটাগরিতে মধ্যে তো ২ জনই ক্রিকেটার রয়েছেন লিটন দাস এবং নাঈম শেখ। লিটন দাসের ব্যাপারে ধরেন হচ্ছে গিয়ে ২ টা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালো বা ৩ টা ফ্র্যাঞ্চাইজি বা ৪ টা ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখালো। তখন ৳৫০,০০,০০০ থেকে বিড বেড়ে সেটা ৳৫৫,০০,০০০ হবে। তারপরে ৳৬০,০০,০০০ হবে। তারপরে ৳৬৫,০০,০০০ হবে। এগুলো মাঝামাঝি কিছু হবে না যে ৫০ এর পর ৫২, ৫৩ বা ৫৫ এর পর ৫৬, ৫৭ এরকম কোনো কিছু হবে না। সো বেস প্রাইস এ ক্যাটাগরি ক্রিকেটারদের জন্য ৳৫০,০০,০০০, বিড ইনক্রিমেন্ট ৳৫,০০,০০০ করে। বি ক্যাটাগরি ক্রিকেটারদের জন্য বেস প্রাইস ৳৩৫,০০,০০০, বিড ইনক্রিমেন্ট ৳৩,০০,০০০। সি ক্যাটাগরি ক্রিকেটারদের বেস প্রাইস ৳২২,০০,০০০, বিড ইনক্রিমেন্ট ৳১,০০,০০০ করে এবং ডি ক্যাটাগরির ডি, ই, এফ এই ৩ ক্যাটাগরির ক্রিকেটারদের বেস প্রাইস ১৮,০০,০০০, ১৪,০০,০০০, ৳১১,০০,০০০ করে এবং প্রত্যেকের ক্ষেত্রেই বিড ইনক্রিমেন্ট এই ৩ ক্যাটাগরির ৳৫০,০০০ করে। বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এরকম বেস প্রাইস এবং বিড ইনক্রিমেন্টের একটা হিসাব রয়েছে। এ, বি, সি, ডি, ই ৫ ক্যাটাগরি বিদেশি ক্রিকেটার রয়েছে এবং সেখানকার বেস প্রাইস ৩৫, ২৫, ২০, ১৫ এবং $১০,০০০ করে। বিড ইনক্রিমেন্ট ৫, ৩, ২, ১.৫ এবং $১,০০০ করে। মোটামুটি এই হচ্ছে গিয়ে হিসাবটা এবং সেইখানটাতে অকশনে দেশি ক্রিকেটারদের মধ্যে এ ক্যাটাগরির ২ জন ক্রিকেটার রয়েছেন লিটন দাস এবং নাঈম শেখ। বি ক্যাটাগরি ক্রিকেটার রয়েছেন ১২ জন। পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, জাকের আলী অনেক, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম এবং সৈয়দ খালেদ আহমেদ। সি ক্যাটাগরির ১৭ জন ক্রিকেটার রয়েছেন আফিফ, সাব্বির, মমিনুল, রিপন মন্ডল, নাহিদ রানারা সহ। ডি ক্যাটাগরি ২৬ জন ক্রিকেটার রয়েছেন জিসান, সোহান, হাসান মুরাদ, নাসির হোসেনরা সহ। ঠিক তেমনি ই ক্যাটাগরিতে ৩৮ জন এবং এফ ক্যাটাগরিতে ৬৩ জন ক্রিকেটার আছেন। এখন এদের মধ্যে আসলে নিলামে হটকেক হয়ে উঠতে পারেন কে? লিটন দাসের কেসটা একটু সারপ্রাইজিং, একটু কিউরিয়াস কেসও বটে। কেননা তিনি বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন এবং লোকাল ক্রিকেটে তো তিনি বরাবরই পারফর্মার, বরাবরই তার উপরে চাহিদা থাকে। কিন্তু ৬ টা দলের ১২ টা ডিরেক্ট সাইনিং হয়ে গেছে দেশি ক্রিকেটার। তার মধ্যে লিটন দাস নেই। যতটা জানা গেছে তিনি আসলে আগ্রহী দলগুলোর কাছ থেকে অনেক বেশি অর্থ দাবি করেছেন এবং সেই টাকার অঙ্কটা ৳১,০০,০০,০০০ বেশি। কোন দল সেই পরিমাণ টাকা লিটন দাসকে দিতে রাজি হননি বলে ডিরেক্ট সাইনিং তার হয়নি। এখন তার বেস প্রাইস ৳৫০,০০,০০০ দিয়ে শুরু হবে। একাধিক ফ্র্যাঞ্চাইজি কি তার ব্যাপারে আগ্রহী হয়ে লিটন দাসের মূল্যটা ৳১,০০,০০,০০০ প্লাসে চলে যাবে? আমার কিন্তু ডাউট আছে। কেননা ডিরেক্ট সাইনিং যদি হতো তাহলে এটা যত টাকা দিয়েই নেক না কেন বিসিবির কোনো হেডেক ছিল না। সেই ক্ষেত্রে ১,০০,০০,০০০ না ৳২,০০,০০,০০০ দিয়েও নিতে পারত। কিন্তু যখনই এখানে লিটন দাসের জন্য ১,০০,০০,০০০ প্লাস খরচ করতে হবে, লোকাল ক্রিকেটারদের জন্য পারচেজ প্রাইসই তো আছে ৳৪,৫,০০,০০,০০০। তখন তো স্কোয়াড তৈরি করাটাই আসলে খুব মুশকিল হয়ে যাবে যেই দল অত টাকা দিয়ে লিটনকে নেবে। ফলে আমার লিটনের প্রাইসটা অত বেশি হবে কিনা সেটা নিয়ে ডাউট রয়েছে। নাঈম শেখের বিষয়টা হচ্ছে গিয়ে তিনি কেন এ ক্যাটাগরিতে ৳৫০,০০,০০০ বেস প্রাইজের ক্যাটাগরিতে এটা নিয়ে অনেকের প্রশ্ন আছে। কিন্তু নাঈম শেখ কিন্তু গত বিপিএল এর টপ রান গেটার। সো সেইটাও আসলে একটু মাথায় রাখতে হবে। আমি তাকে আসলে ঠিক আনসোল্ড হয়ে চলে যাবেন এটা আমার কাছে মনে হয় না। নাঈম শেখের কেউ আসলে দলগুলো নিবে এবং বি ক্যাটাগরি ক্রিকেটারদের যাদের বেস প্রাইস ৳১২,০০,০০০ সেইখানটাতে একটা আমার সিরিয়াস কোয়েশ্চেন এর জায়গা রয়েছে। বেশ কিছুই হয়তোবা আছে। ধরুন ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে ৳৩৫,০০,০০০ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এইখানটাতে আসলে তার ব্যাপারে দলগুলো কিভাবে এত টাকা দিয়ে আগ্রহ হবে সেটা একটা প্রশ্ন। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের এক্সপেরিয়েন্স রয়েছে কিন্তু ক্যারিয়ারের এই পর্যায়ে এসে তাদের জন্য এত টাকা খরচ দলগুলো আসলে করবে কিনা এইটা আসলে একটু দেখতে হবে। আমার কাছে মনে হয় যে বরং ইন্টারেস্টিং হবে এই জায়গাটাতে হটকেক হয়ে উঠতে পারেন পারভেজ হোসেন ইমন। লোকাল ক্রিকেটে খুব ভালো করেন এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তো আমরা সেটা দেখতে পাই। আমাদের টি-20 তে সেঞ্চুরিও করেছেন। সো পারভেজ হোসেন ইমন তিনি হটকেক হয়ে উঠতে পারেন। শামীম পাটোয়ারি, তাওহিদ হৃদয় তাদের কথা বলা যেতে পারে। আই এম নট সিউর যে জাকের আলী অনেককে নেয়ার জন্য দলগুলো খুব ঝাঁপাবে। এমনিতেই তিনি যে অবস্থাতে মেন্টাল যে অবস্থাতে রয়েছেন। একই কথা বলা যায় যে আমার মনে হয় না আফিফ কিংবা সাব্বির তাদের কিংবা নাসির পারফর্মার কিন্তু তাদের জন্য আসলে দলগুলো বিট করে তাদের প্রাইস ৩ গুণ ৪ গুণ বাড়িয়ে দেবেন, ২ গুণ ৩ গুণ করে ফেলবেন। এইরকমটা আমার আসলে মনে হয় না। বরং জিসান কিংবা হাবিবুর রহমান সোহান, রিপন মন্ডল তারা আসলে হটকেক এইবারের নিলামটাতে হয়ে উঠতে পারেন বলে আমার কাছে মনে হয়। আর যদি ওই যে শুরুতে যেটা বলেছিলাম যে এই নিলামের নিয়ম কানুন তো বলেই দিলাম। এইটা জানা থাকলে আসলে একটু ইন্টারেস্টিং হবে নিলামটা দেখা। দলগুলো হিসাব কষবে কিভাবে ওই টাকার মধ্যে তারা দলটা তৈরি করতে পারবে। সো অ ব্যাটসম্যান কিভাবে নিবে, বোলার কিভাবে নিবে, পেসার, স্পিনার, টপ অর্ডার, মিডল অর্ডার, ফিনিশার। সো ওইটা খুব ইন্টারেস্টিং জায়গা এবং পারচেজ পাওয়ারটার মধ্যে তারা কিভাবে করে। আর যেটা ডিরেক্ট সাইনিং এর যদি কথাটা বলছিলাম সেইখানটাতে র‍্যাংকিং যদি করি নিলামে বসার আগেই কোন দলগুলোকে কোন জায়গাটাতে রাখবা। আমার কাছে আসলে আমি যদি দেখি খুব যে পার্থক্য রয়েছে তা নয়। কিন্তু স্টিল আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট সাইনিং এর হিসাবে সবচেয়ে এগিয়ে আছে নাম্বার 1 রাজশাহী ওয়ারিয়র্স,
শান্ত, তানজিদ তামিম, সাইফজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজকে নিয়েছে। নাম্বার 2 রংপুর রাইডার্স, সোহান মুস্তাফিজ, নাফি, মুকিমকে নিয়েছে। নাম্বার 3 ঢাকা ক্যাপিটালস, তাসকিন, সাইফ, হেলস, ওসমান খান। নাম্বার 4 সিলেট টাইটান্স, মিরাজ, নাসুম, সাইম আইয়ুব, মোহাম্মদ আমির। 5 নাম্বার নোয়াখালী এক্সপ্রেস, সৌম্য, হাসান মাহমুদ, কুশল মেন্ডিস, জনসন চার্লস। এবং 6 নাম্বারে চট্টগ্রাম রয়্যালস, শেখ মাহেদী, তানভীর এবং আবরার 3 স্পিনারকে যে তারা দলে নিয়েছে। একে তো 3 স্পিনার, তার উপরে হচ্ছে গিয়ে তারা লাস্ট জায়গাটা তো খালিই রেখেছে, একজন নেয়নি, সেই কারণেই তাদেরকে আমি শেষে রাখছি। সো এই নিলাম শেষে কোন দল সবচেয়ে শক্তিশালী হলো সেগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, কারা কিভাবে দল তৈরি করলো। কিন্তু এই ডিরেক্ট সাইনিং এর পর যেইটা আমি বললাম ১, ২, ৩, ৪, ৫, ৬ সেই হিসাবটা কি আপনার সঙ্গে মিলেছে? আর শেষ পর্যন্ত গিয়ে এই নিলামটাতে সত্যিকারের, আমি তো কয়েকজনের নাম বললাম, হট কেকটা কে হয়ে উঠতে পারেন বলে আপনার মনে হয়? জানাতে পারেন।